কৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক মাসে হামলায় নিহত 260। যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা সিরিয়ার। তেল আবিব দামেস্ক সম্পর্কে অগ্রগতির ইঙ্গিত প্রেসিডেন্ট আল শারার। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 3। জাপোরিজিয়ায় রুশ তেলের ডিপোতে আক্রমণের দাবি জেলেনস্কি বাহিনীর। কিয়েভকে সমঝোতায় আসতেই হবে হুঁশিয়ারি মস্কো। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গেরুয়া শিবিরে উল্লাস, ভরাডুবি কংগ্রেস ও আরজেডির। এবং ট্রাম্পের বক্তব্য বিকৃতির ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ বিবিসির, দেবে না ক্ষতিপূরণ। আরও একটি তথ্যচিত্র সামনে আসায় চাপে গণমাধ্যমটি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় 2 শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। অবরুদ্ধ গাজাতেও চলছে দখলদার বাহিনীর হামলা। এর মধ্যেই তেল আবিবের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর এক মাসে নিহত হয়েছেন অন্তত 260 ফিলিস্তিনি। আহত আরও 632 জন। মসজিদের দেয়ালে স্প্রে দিয়ে লেখা হয়েছে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী নানা স্লোগান। আগুন দিয়ে পোড়ানো হয়েছে ভেতরের অংশ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আসবাবপত্র। এমনকি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের আগুন থেকে রক্ষা পায়নি পবিত্র কোরআন। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অতর্কিত হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে অবস্থিত সালফিত এলাকার কাছে দের ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেয় ইসরায়েলিরা। ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা অনবরত বাড়ার মধ্যেই আগুন দেয়ার এ ঘটনা ঘটেছে। মসজিদে আগুন দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা। এ ঘটনাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিন্দা জানিয়েছে জাতিসংঘ, জর্ডান, জার্মান, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। এদিকে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত এক মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যেই আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এর মধ্যেই দুর্নীতি মামলায় ক্ষমা করে দিতে চিঠি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে শুধু ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া। প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানান, এর মধ্যেই তার দেশ থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহর নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। এছাড়া সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জানান, ওয়াশিংটন ও দামেস্ক এক হয়ে ইরান, হিজবুল্লাহ, আইএস ও হামাসের অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংস করে দেবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট। আসাদ পরবর্তী সিরিয়ার শাসনভারের দায়িত্ব নেয়ার পরেই একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। প্রায় 8 দশক পর সিরীয় কোনো প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে গেলেন। শারার এই পুরো সফরেই ছিল চমকপ্রদ সব বার্তা। সিরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, দামেস্ক থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহ নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ শেষে তিনি জানান, সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নিতে প্রস্তুত। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানান, দামেস্ক এখন আইএস, ইরান, হামাস ও হিজবুল্লাহর অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে তিনি জানান, চূড়ান্ত চুক্তির জন্য ইসরায়েলকে দখলকৃত এলাকা ছাড়তেই হবে। তিনি আরও জানান, এই অবস্থানে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আন্তর্জাতিক শক্তি দামেস্ককে সমর্থন দিচ্ছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন আহমেদ আল শারা। তিনি জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোট সমর্থন চায় সিরিয়া। তবে মস্কোতে অবস্থানরত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখে আনতে তারা অঙ্গীকারবদ্ধ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হামলা পাল্টা হামলার মাত্রা আরও বাড়িয়েছে রাশিয়া ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার দখলকৃত জাপোরিজিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে জেলেনস্কি বাহিনী। এদিকে কিয়েভকে মস্কোর সঙ্গে সমঝোতায় যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ বিষয়ে যত দেরি হবে কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে ফ্রন্টলাইনের সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানান তিনি। সৈন্যদের সঙ্গে বৈঠকের ছবিও প্রকাশ করতে দেখা যায় তাকে। জেলেনস্কির এই সফরের মধ্যেই রাশিয়ার দখলকৃত জাপোরিজিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমনকি ইউক্রেনের আরও ভেতরে অগ্রসর হওয়ার পাশাপাশি দিনিপোপেট্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খার্কিভের একটি এলাকা দখলের দাবি করেছে দেশটি। আগে হোক অথবা পরে একসময় কিয়েভকে মস্কোর সঙ্গে সমঝোতায় আসতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ বিষয়ে যত বেশি দেরি হবে কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে দেশটি। এদিকে ইউক্রেন শান্তি আলোচনায় রাজি নয় অভিযোগ উঠলেও কিয়েভের দাবি, মস্কোর যুদ্ধ শেষ করার শর্তগুলো আত্মসমর্পণের সমান, যা দেশটির পক্ষে মেনে নেওয়া অসম্ভব। যদিও রাশিয়া এখনও শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পুনর্গঠনের সহায়তার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়ার বিষয়টি উঠে আসে। কিয়েভকে সহায়তার এই পরিকল্পনা সবচেয়ে ভালো ও বাস্তবসম্মত বিকল্প উপায় বলে মন্তব্য করেছেন ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফানি লোসে। যদিও জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের ঝুঁকি মোকাবিলায় যৌথ ঐক্যের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পথে বিজেপি ও নীতিশ কুমারের দল জেডিইউর নেতৃত্বাধীন এনডিএ। অন্যদিকে গতবারের চেয়েও আসনের দিক দিয়ে পিছিয়ে আছে কংগ্রেস ও আরজেডি জোট। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় শুরু হয় ভোট গণনা। দিন বাড়ার সাথে সাথে বিজয় উৎসব শুরু করে গেরুয়া শিবির। চলতি মাসেই রাজ্যটিতে 2 দফায় ভোট হয়, প্রায় 67% ভোট পড়ে। বিহার বিধানসভার মোট আসন 243টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 122 আসন। ভোট গণনার প্রাথমিক ফলাফলে এনডিএ জোট এগিয়ে থাকা আসন সংখ্যার দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়ে গেছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভেনেজুয়েলাকে লক্ষ্য করে অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা মার্কিন সমরমন্ত্রীর। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ প্রেসিডেন্ট মাদুরোর। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃতির ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিবিসি। তবে $1 বিলিয়ন ক্ষতিপূরণের ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছে গণমাধ্যমটি। নতুন করে 2022 সালের আরও একটি সম্পাদিত ক্লিপ সামনে আসায় চাপ বেড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির ওপর। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার কথা জানিয়েছে বিবিসি কর্তৃপক্ষ। বিতর্কের কেন্দ্র বিবিসির প্যানোরামা অনুষ্ঠান। সম্প্রতি ট্রাম্পের 2টি ভিন্ন সময়ের বক্তব্য একসঙ্গে সম্পাদনা করে উপস্থাপনের ঘটনায় ব্রিটিশ সংবাদ মাধ্যমটি ঘিরে আলোচনা শুরু হয়েছে। যদিও এ ধরনের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি। চিঠিতে 2021 সালের 6 জানুয়ারির ভাষণ জুড়ে দেয়া ওই বক্তব্যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানানোর মতো ভুল ধারণা জনমনে তৈরি হতে পারে বলেও স্বীকার করেছে সংবাদ মাধ্যমটি। সেটা অনিচ্ছাকৃত উল্লেখ করে কোনোভাবে মানহানির
উদ্দেশ্যে এটা করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসিকে $100 কোটি ক্ষতিপূরণ মামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা। গত সোমবার বিবিসিকে এ সংক্রান্ত একটি চিঠিও দেয়া হয়, যেখানে শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়ার কথা জানানো হয়। এ সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করার পাশাপাশি ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়। তবে তার আগে ক্ষমা চেয়েছে বিবিসি। এমনকি ট্রাম্পের অভিযোগের পর একই দিনে পদত্যাগ করেন সংবাদ মাধ্যমটির পরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। এদিকে বিবিসির একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার পাওয়া একটি চিঠির প্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠি পাঠিয়েছেন। বিবিসির চেয়ারম্যান শামির শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে এ ধরনের কর্মকাণ্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি, যেখানে বিবিসির প্রামাণ্যচিত্রটি পুনরায় প্রচারের কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। এদিকে 2022 সালে প্রচারিত বিবিসি নিউজ নাইটের একটি ফুটেজেও ট্রাম্পের বক্তব্যের অংশ জোড়া লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার কথা জানিয়েছে বিবিসি কর্তৃপক্ষ। তবে এটাই প্রথম নয়। গাজায় যুদ্ধ পরিস্থিতির তথ্য ভুলভাবে উপস্থাপন, আরবি সংস্করণে ইসরায়েলি পক্ষপাত কিংবা ট্রান্সজেন্ডারের অধিকার সংক্রান্ত প্রতিবেদন একপাক্ষিকভাবে উপস্থাপন সহ নানা ক্ষেত্রেও সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ভেনেজুয়েলা স্থল অভিযানের হালনাগাদ পরিকল্পনা হাতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক বিরোধী অভিযান ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বৈরিতা। এবার এই তিক্ত সম্পর্কে নতুন মাত্রা দিল মার্কিন সমর দফতরের এক ঘোষণা। লাতিন আমেরিকার দেশটিকে লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ার এর ঘোষণা দিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি জানান, এই অভিযান মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে। হেগসেথ দাবি করেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের জনগণকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করবে। তবে এখনো স্পষ্টভাবে জানা যায়নি ভেনেজুয়েলা সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্র যে সামরিক তৎপরতা চালাচ্ছে তারই নতুন নাম সাউদার্ন স্পিয়ার, নাকি এটি আসলেই বড় অভিযানের সূচনা। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী এর মধ্যেই সেসব এলাকায় মোতায়েন করা হয়েছে। এদিকে মার্কিন গণমাধ্যম সিবিএস এর এক প্রতিবেদন অনুযায়ী কারাকাসের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের নানা বিকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন পিট হেগসেথ। এর মধ্যে সরাসরি ভূমিতে আঘাত হানার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে ট্রাম্প এখনও ভেনেজুয়েলার উপর সরাসরি অভিযানের সিদ্ধান্ত নেননি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব মার্কিন পদক্ষেপকে উন্মুক্ত যুদ্ধের হুমকি বলে প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার কারাকাসে হাজারো যুব সমর্থকদের মিছিলে যোগ দিয়ে ভেনেজুয়েলার নাগরিকদের ওপর নির্যাতন ও আক্রমণের হুমকি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন তিনি। ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সরাসরি ট্রাম্প প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে বর্বর আখ্যা দিয়ে দাবি করেন, এ ধরনের হামলায় নিহত হয়েছেন সাধারণ নৌকা চালক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অরোরার দেখা মিলল যুক্তরাষ্ট্র, ইতালি ও অস্ট্রেলিয়ায়। রাতের আকাশে সবুজ ও গোলাপি আলোর ঝলকানি, মনোমুগ্ধকর আলোকচিত্রের সাক্ষী হলো বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত 36 জনকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। এই ঘটনায় শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময়ে বুধবার রাত 10টার দিকে ওয়েদারফোর্ডের একটি হোটেলের পেছনে পার্ক করা ট্যাঙ্কার থেকে হঠাৎই অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। দ্রুতই বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসের কারণে অন্তত 14 জন আক্রান্ত হয়েছেন এবং 5 জনের শ্বাসনালীতে রাসায়নিক পোড়া দেখা গেছে। এরপরই প্রায় 500 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করা হয়। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। সুপার টাইফুন ফাংওয়াংয়ের তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানের উপকূলীয় অঞ্চল। নানা স্থানে দেখা দিয়েছে ভারী বর্ষণ ও বন্যা। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে প্রাণ হারিয়েছেন 2 জন। থাইল্যান্ড ও পর্তুগালে দেখা দিয়েছে বন্যা। বিপর্যয় সামাল দিতে মাঠে নেমেছে উদ্ধারকার কর্মীরা।
সুপার টাইফুন ফাংওয়াং চলে গেলেও এখনো রয়ে গেছে তার ক্ষতচিহ্ন। তাইওয়ানে টাইফুন ফাংওয়াং এর আঘাতে কাদা পানির স্রোতে তলিয়ে গেছে বিভিন্ন শহর। টাইফুনের প্রভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরগুলো। উদ্ধার কাজে যোগ দিয়েছে সামরিক বাহিনীও। উত্তরের ইয়েলান এলাকায় টানা বৃষ্টিপাত ভূমিধসের ঝুঁকি আরও বাড়িয়েছে। হুয়ালিয়ানের মিংলি গ্রামে খাল উপচে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। মহাসড়কের কিছু কিছু অংশ প্লাবিত হয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এদিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে ভূমিধস। এতে প্রাণহানির খবরও পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গ্রাম। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় মাটি ভেজা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়ায় প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকালে প্রায়ই বন্যা ও ভূমিধস দেখা দেয়। চলতি বছরের জানুয়ারিতেও সেন্ট্রাল জাভায় একই ধরনের ভয়াবহ ভূমিধসে বেশ কয়েকজন মারা গেছেন। থাইল্যান্ডের সিংবুরি প্রদেশে ভেঙে গেছে চাও ফ্রায়া নদীর সুরক্ষা বাঁধের একটি অংশ। মুহূর্তেই 2 মিটারের বেশি পানি ঢুকে ডুবে যায় ইনবুরি জেলার বাড়িঘর, মন্দির, এমনকি প্রশাসনিক ভবনও। অনেকেই এলাকায় থেকে ঝুঁকি নিয়ে অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। অন্যদিকে ইউরোপের পর্তুগালে রাতের আঁধারে নেমে আসে বন্যার পানি। লিসবনে পানিতে ডুবে কয়েকজনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাট, গাড়ি সব ডুবে গেছে বন্যার তীব্র স্রোতে। স্থানীয়রা বলছেন মধ্যরাতে ঘরে পানি ঢুকে পড়ায় কেউ আর বের হওয়ার সময় পায়নি। জরুরি সহায়তায় নেমেছে উদ্ধারকর্মীরা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় জারি রয়েছে জরুরি সতর্কবার্তা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারতের পুনেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানায় পুনের নাভাল ব্রিজ এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মাঝখানে পড়ে একটি প্রাইভেট কার। এ সময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের কারণে একটি ট্রাকে আগুন ধরার ঘটনাও ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। আগুনও নিয়ন্ত্রণে আনেন তারা। দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে দুর্ঘটনার মৃতদের পরিবারকে 5 লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। দেখছেন আন্তর্জাতিক সময়। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর 1000-এর বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এ তথ্য জানিয়েছে। প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। IOM এর তথ্য অনুযায়ী গেল কয়েক সপ্তাহে সুরমান ও ল্যাম্পেদুসা উপকূলে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, যা ভূমধ্যসাগরীয় পথের ভয়াবহ বাস্তবতা সামনে এনেছে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই পথে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছে বিভিন্ন দেশের মানুষ। এতে প্রাণহানির ঘটনা ঘটছে। এ অবস্থায় নিরাপদ ও বৈধ অভিবাসন পথ তৈরিতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো জরুরি বলে মনে করছে IOM। পাশাপাশি কার্যকর উদ্ধার অভিযান জোরদারের দাবি জানায় সংস্থাটি। দীর্ঘ 232 বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে 1 সেন্টের ধাতব মুদ্রা বা পেনি। ডিজিটাল লেনদেনের যুগে আর্থিক সাশ্রয়ের লক্ষ্যেই এই উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় বুধবার দেশটির ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের মিন্টে শেষবারের মতো তৈরি করা হয় 1 সেন্টের পেনি। উৎপাদন বন্ধ হলেও বাজারে থাকা ধাতব মুদ্রাগুলো কার্যকর থাকবে। তবে নতুন করে 1 সেন্টের মুদ্রা না আসার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনই পণ্যের দাম সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছে। দেখছেন আন্তর্জাতিক সময়। রাতের আকাশে অরোরার দেখা মিলেছে যুক্তরাষ্ট্র, ইতালি ও অস্ট্রেলিয়ায়। রঙিন আলোয় মেতেছেন হাজারো মানুষ। মনোমুগ্ধকর আলোক নৃত্যে আলোকিত হয়েছেন অনেকে। যখন সূর্যের আগুন মিশে যায় পৃথিবীর চৌম্বক পর্দায়, তখন রাতের আকাশে হয়ে ওঠে এক চলমান চিত্রকর্ম, যেখানে বিজ্ঞানের ভাষার রঙে রঙে বলে ওঠে সৌন্দর্যের গল্প। মঙ্গলবার রাতের আকাশ জুড়ে সবুজ ও গোলাপি আলোর ঝলকানিতে ভরে ওঠে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের জনস্টন শহর। ইতালির অস্ট্রা ভ্যালিতেও এই সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছেন অনেকে। এই একই সময় দক্ষিণ গোলার্ধে দেখা গেছে অরোরা অস্ট্রালিস। অস্ট্রেলিয়ার স্পেস ওয়েদার ফরকাস্টিং সেন্টার জারি করে অরোরা অ্যালার্ট। জানায় তাসমানিয়া ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো থেকেও দেখা যেতে পারে এই রঙিন আলোক নৃত্য। ভিডিওর অবস্থান যাচাই করে রয়টার্স। জনস্টনের দৃশ্য স্যাটেলাইট মানচিত্রের সঙ্গে মিলে গেছে। যুক্তরাষ্ট্রের মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন জানিয়েছে ওই সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত হানে মাঝারি মাত্রার সৌরঝড়, যার ফলেই এই অরোরার ঢেউ দেখা যায়।
শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলায় 1 মাসে নিহত 260। যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা সিরিয়ার। তেল আবিব দামেস্ক সম্পর্কে অগ্রগতির ইঙ্গিত প্রেসিডেন্ট আল শারার। এবং ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 3। জাপোরিজিয়ায় রুশ তেলের ডিপোতে আক্রমণের দাবি জেলেনস্কি বাহিনীর। কিয়েভকে সমঝোতায় আসতেই হবে, হুঁশিয়ারি মস্কোর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি। কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়।